আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আদাব। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আচ্ছা, আজকে আমাদের 46 বিসিএস এর অফিসিয়ালি শেষ ক্লাস। হ্যাঁ, এখন অনেকে বলতেছে যে ভাই জ্যামিতি ক্লাস বাকি আছে, জ্যামিতি তো করালেন না। এই কথা কিন্তু আমি আগে অনেকবার বলছি যে জ্যামিতি আমাদের, যেহেতু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলস পড়তে যাই, জ্যামিতি পড়ার সময় পাইনি 46-এ, তাই না? কিন্তু এর মানে তো এই না যে জ্যামিতি ক্লাস নেই আমাদের। আমাদের আপাতত ব্যাকআপ ক্লাস হিসেবে 45 গ্রুপের ক্লাস আছে, যাদের ইমার্জেন্সি তারা করে নিবে। আর 47-এ যায় আমি তো জ্যামিতি ক্লাস একটু তাড়াতাড়ি করাবো, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। বাট যারা ইমার্জেন্সি, ধরেন বয়স শেষের দিকে, তার জন্য তো ব্যাকআপ ক্লাস আছেই, সে কেন বসে থাকবে? নিজের ভালো তো নিজেকে বুঝতে হবে, তাই না? আবার মেন্টাল অ্যাবিলিটি আমাদের ব্যাকআপ ক্লাস আছে, আমরা তো নিব আস্তে আস্তে, আমাদের পর্যায়ক্রমে ক্লাসগুলো সবই হবে, সমস্যা নেই। ওকে, কিন্তু আমাদের তো প্রত্যেকটা টপিকেরই ব্যাকআপ ক্লাস আছে, এটা নিয়ে তো টেনশন করার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমরা জটিল সংখ্যার একদম বেসিক অংশ, বেসিক জটিল সংখ্যা আর স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি মানে হচ্ছে কোনটা সরল রেখার সমীকরণ, কি দেখলে বুঝবো বৃত্তের সমীকরণ। হ্যাঁ, এই যে সরল রেখার ঢাল, মানে ছোট্ট একদম টুকটাক টাইপের যে সকল প্রশ্ন আসে সেগুলো আলোচনা করব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আরাফাত হোসেন, আপনি প্রথম শেষ দিন দুদিনই ছিলেন, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা শুরু করে দিচ্ছি জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা থেকে দুইবার প্রশ্ন আসছে, খুবই সহজ প্রশ্ন আসছে, আমরা ওই টাইপটা দেখব। সেটা হচ্ছে, দেখেন, প্রশ্ন হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে আমরা জটিল সংখ্যা কখন বলবো। হ্যাঁ, আমি একদম এর বেসিক আলোচনা করছি না, একেবারে বেসিক আলোচনা করছি না, কারণ এত সময় তো আমরা পাবো না, তাই না? তো রুটের মধ্যে, বর্গমূলের মধ্যে যদি নেগেটিভ সাইন সহ কোনো সংখ্যা থাকে, তাহলে এই সংখ্যাকে বলা হয় জটিল সংখ্যা। আবার বলছি, -5 এটা কিন্তু জটিল সংখ্যা না, এটা বাস্তব সংখ্যা। কিন্তু এই -5 এর উপর যখন বর্গমূল চিহ্ন করবে, এই -5 সহ আর এই বর্গমূল সহ এই পুরোটা হচ্ছে জটিল সংখ্যা। তাহলে কখন আমরা বুঝবো এটা জটিল সংখ্যা? যখন দেখবো বর্গমূল চিহ্নের মধ্যে নেগেটিভ কোনো সংখ্যা আছে, তখন এই পুরো ফলাফলটা হচ্ছে জটিল সংখ্যা। এখন পরীক্ষাতে যদি প্রশ্ন আসে, এদিকে তাকান প্লিজ, পরীক্ষায় প্রশ্ন আসছে, তার আগে আমাদের একটা জিনিস জেনে নেওয়া দরকার, সেটা হচ্ছে আই সম্পর্কে জেনে নেওয়া দরকার। আই এই যে ইমাজিনারি, আই হচ্ছে ইমাজিনারি মানে কমপ্লেক্স, জটিল মানে কমপ্লেক্স না, বা কাল্পনিক সংখ্যা, ঠিক আছে? এই আই মানে হচ্ছে ইমাজিনারি। ওকে, এই আই এর একটা ভ্যালু আছে, এই আই এর ভ্যালু হচ্ছে √-1। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, এই যে একটা জিনিসই মনে রাখতে হবে, বাকি সবগুলো আমরা বের করে দিব, সমস্যা নেই। i is equal to square root of -1, মানে i এর ভ্যালু হচ্ছে এত। এই i এর ভ্যালুটা মনে রাখতে হবে কিন্তু। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি যদি এই রুটটা উভয় পাশে যদি বর্গ করি, তাহলে এই পাশে কি হবে? এই পাশে হবে i স্কয়ার, আর এই পাশে স্কয়ার আর বর্গ তুলে কি হবে? -1। তার মানে i স্কয়ার ইজ ইকুয়াল টু -1, মানে সোজা কথা, এদিকে তাকান, আপনি মনে রাখবেন এইটা যে i স্কয়ার ইজ ইকুয়াল টু -1। i স্কয়ারের ভ্যালু যদি -1 হয়, তাহলে এই স্কয়ার এই পাশে যা রুট হবে, তাহলে এই পাশে থাকবে i, আর স্কয়ার এই পাশে রুট হলে √-1। বুঝতে পারছেন? তার মানে i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, আর i মানে হচ্ছে √/-1, মানে স্কয়ার রুট অফ -1। তো এটা মনে থাকবে না? i স্কয়ার ইজ ইকুয়াল টু -1 মনে থাকবে না? থাকবে না? i স্কয়ার ইজ ইকুয়াল টু -1, তাহলে i ইকুয়াল টু কি? i ইকুয়াল টু √-1, মানে √-1 এর মান হচ্ছে i। ওকে, আচ্ছা, এখন একটু তাকাবেন প্লিজ। মনে করেন √-5, এটাকে আমরা কিভাবে লিখবো একটু তাকান। এটাকে আমরা এরকম লিখবো, এই মাইনাস আমি ভিতরে লিখবো -1 × 5, লেখা যায়? লেখা যায়, কারণ 5 আর -1 গুণ করলে -1 হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি একটা কাজ করি, এই রুটটা -1 এবং 5 দুইজনের উপর ডিস্ট্রিবিউট করে দিই। তার মানে এই -1 এর উপরে রুট ইন্টু 5 এর উপরে রুট, এরকম লেখা যায়? কারণ এই রুটটা -1 এর উপর আছে, 5 এর উপরও আছে। হ্যাঁ, এটা কেন লিখছে? কারণ এই √-1 মানে কত? i, আমরা একটু আগে পড়ে আসছি i ইজ ইকুয়াল টু √-1। ওকে, তাহলে এই √-1 এর পরিবর্তে আমি লিখবো i, আর এটা হচ্ছে √5। এই ইমাজিনারি টার্মটা সাধারণত ডান পাশে লিখতে হয়, তাহলে এটা কি হলো? √5, আর এই পাশে হচ্ছে i, এই আইটা পাশে লিখলাম। তার মানে এই সংখ্যাটা আসলে √5i, √5i। এই i মানে হচ্ছে ওই যে ইমাজিনারি i, কথা কি বুঝতে পারছেন? এখন যদি এরকম আসে, এদিকে তাকান, √-16 এটা সমান কত? এখন অনেকে বলবে যে 16 রুট হচ্ছে 4, মাইনাস থাকবে, তাহলে এটা -4 না। যখনই দেখবেন যে রুটের মধ্যে নেগেটিভ আছে, তখন আপনি ওই বাস্তব সংখ্যার মতো চিন্তা করা যাবে না যে 16 √4 মাইনাস আছে, মাইনাস থেকে গেল, না, এটা ভুল। তাহলে কি করতে হবে? এই রুটের এই যে মাইনাস আছে না, এই মাইনাসটাকে আগে সরাই এটাকে ইমাজিনারি টার্ম আকারে লিখতে হবে। তাহলে আমি এটাকে লিখতে পারি এভাবে, -1 × হচ্ছে 16।
তাহলে এই রুটটা ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে -1 এর উপর রুট, 16 এর উপর রুট, -1 রুট -1 এটা মানে হচ্ছে i, আর এই 16 রুট হচ্ছে 4। তাইলে এবার করা যাবে, মানে রুটের মধ্য থেকে মাইনাসটা সরাতে হবে, হ্যাঁ, তারপরে কাজ করতে হবে। তাহলে 16 রুট 4, এই 4 থাকলো আর এই i এই পাশে চলে গেল, তার মানে এটার ভ্যালু হচ্ছে 4i, এটার ভ্যালু হচ্ছে 4i। ক্লিয়ার বিষয়টা? আশা করি আমি বুঝাইতে পারছি। তাহলে মনে রাখবেন i মানে হচ্ছে স্কোয়ার রুট অফ -1, আর i স্কোয়ার মানে হচ্ছে -1, i স্কোয়ার মানে -1, আর এই স্কোয়ারের পাশে রুট হয়ে i ইজ ইকুয়াল টু রুট -1 হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এইখান থেকে আমাদের পরীক্ষায় কি কি প্রশ্ন আসছে সেখানে যাওয়ার আগে আমাদের একটা জিনিস একটু, আচ্ছা দুইটা প্রশ্ন আমি একটু ক্লিয়ার করব, তার আগে একটু বলে নিই। সেটা হচ্ছে এই i এর স্কোয়ার, এদিকে তাকান, i স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, এটা কিন্তু আমরা জানি i স্কোয়ার ইজ ইকুয়াল টু i স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, এটা আমরা জানি। কিন্তু পরীক্ষায় যদি আসে i কিউব, একটু তাকান i কিউব কত, যদি পরীক্ষায় আসে i টু দি পাওয়ার 4 এটা কত, যদি পরীক্ষায় আসে i টু দি পাওয়ার 7 এটা কত, এগুলো আসে, এগুলো পরীক্ষাতে আসে। যেমন 44 BCS প্রিলিমিনারিতে আসছিল i টু দি পাওয়ার -49, এই প্রশ্ন পরীক্ষাতে আসছিল। তো সবই আমাদের শিখতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে i কিউব আমরা কি করে পাবো? তো এই i স্কোয়ারের ভ্যালুর সাহায্যে আমরা সব বের করবো। এদিকে তাকান, যদি i টু দি পাওয়ার আসছে 2017, বলছে i টু দি পাওয়ার 2017 এটা কত, এটা আমরা বের করে ফেলবো। শুধু এই i স্কোয়ারের ভ্যালুর সাহায্যে আমরা সব বের করে ফেলতে পারবো। ক্লিয়ার? দেখেন কিভাবে। এই i কিউবকে আমি লিখবো i স্কোয়ার ইন্টু হচ্ছে i কিউব মানে কয়টা i? 3টা i, তাহলে i স্কোয়ার ইন্টু i। এখন অনেকে বলবেন ভাই i স্কোয়ার কেন লিখলেন? কারণ আমাদের i স্কোয়ারের ভ্যালুটা আমরা জানি, এই জন্য i স্কোয়ারের সাহায্যে লিখতেছি। কথা কি বুঝছেন? আচ্ছা, এখন এই i স্কোয়ারের ভ্যালু আমাদের অলরেডি জানা, i স্কোয়ার মানে -1, তাহলে এই i স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো -1, আর এইটা হচ্ছে i, তার মানে -1 কে i দিয়ে গুণ করলে কত? -i, তার মানে i কিউব মানে হচ্ছে -i। কথা কি বুঝতে পারছেন? i কিউব মানে কত? -i। এগুলো কিন্তু জানতে হবে, পরীক্ষায় কিন্তু লাগবে। এখন প্রশ্ন হচ্ছে i টু দি পাওয়ার 4 কত, i টু দি পাওয়ার 4 কত? তো আমি কি বলছি, এই i টু দি পাওয়ার 4 কে আমরা i স্কোয়ারের সাহায্যে প্রকাশ করব। কেন? i স্কোয়ারের ভ্যালুটা আমাদের জানা। আচ্ছা, তাহলে i টু দি পাওয়ার 4 কে আমরা লিখবো i স্কোয়ার ইন্টু i স্কোয়ার, কারণ i টু দি পাওয়ার 4 মানে 4টা i, তাহলে i স্কোয়ার 2টা, i স্কোয়ার 2টা, 2 2 4টা। ক্লিয়ার? আচ্ছা, এই i স্কোয়ার মানে কত? -1 ইন্টু এই i স্কোয়ার মানে কত? -1, -1 গুণ করলে কত? 1। দ্যাট মিনস i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1, i টু দি পাওয়ার 4 কত? 1। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা i স্কোয়ারের মান -1, আমরা i কিউবের মানও পেয়ে গেছি -i কিউব মানে -i, আমরা i টু দি পাওয়ার 4 এর মানও পেয়ে গেছি 1। যদিও আমাদের এই i কিউবের মান, i টু দি পাওয়ার 4 এর মান এগুলো মুখস্থ করতে হবে না, কিন্তু এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, একটু তাকাবেন প্লিজ, এখন যদি আমি i টু দি পাওয়ার 5 এর মান বের করতে যাই, i টু দি পাওয়ার 5, এখন i টু দি পাওয়ার 5 কে আমি, এই যে এদিকে তাকান, এইবার একটু মনোযোগ দেন প্লিজ। এইবার আমরা একটা কাজ করব, আমরা একটা মান পাইছি i টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 1, এই মানটা আপনি মনে রাখতে পারেন, i টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? 1। তাহলে এই i টু দি পাওয়ার 5 কে কি আমি লিখতে পারি i টু দি পাওয়ার 4 ইন্টু i। এখন অনেকে বলবেন ভাই এটা কেন লিখলেন? কারণ আমার এই i টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা জানা 1, এবার i টু দি পাওয়ার 4 এর পরিবর্তে 1 বসাবো, আর এটা হচ্ছে i, তার মানে i টু দি পাওয়ার 5 মানে কত? i টু দি পাওয়ার 5 মানে কত? i। ওকে, এখন মনে করেন, আচ্ছা তাহলে i টু দি পাওয়ার 4 এর ভ্যালু আমরা কত বের করে রাখলাম? i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1, i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1। এখন যদি এদিকে তাকান প্লিজ, এখন মনে করেন i টু দি পাওয়ার 7, এই i টু দি পাওয়ার 7 এর মান আপনি বের করবেন। আপনি এই যে i টু দি পাওয়ার 4 এর এই ভ্যালুর সাহায্যে সব বের করে ফেলবেন, জানেন, i টু দি পাওয়ার 4 এর ভ্যালুর সাহায্যে। i টু দি পাওয়ার 7, এই i টু দি পাওয়ার 7 এর ভ্যালু যদি আপনি বের করেন, একটু তাকান প্লিজ, এই i টু দি পাওয়ার 7 কে কি আপনি লিখতে পারেন এভাবে যে i টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে i টু দি পাওয়ার 3। কেন? কারণ এই i টু দি পাওয়ার 4 এর ভ্যালু আমাদের জানা 1, মনে রাখবেন i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1। তাহলে i টু দি পাওয়ার 4 এর পরিবর্তে বসাবো হচ্ছে 1 ইন্টু i কিউব, তার মানে আমার i টু দি পাওয়ার 7 মানে i কিউব। আর এই i কিউবকে আবার ভাঙানো যায়, i কিউবকে লেখা যায় i স্কোয়ার ইন্টু হচ্ছে i। এই i স্কোয়ার মানে হচ্ছে -1 ইন্টু হচ্ছে i, -1 কে i দিয়ে গুণ করলে -i, তার মানে i টু দি পাওয়ার 7 মানে হচ্ছে -i। কথা কি বুঝাইতে পারছি? আমার কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, জি।
এখন দেখেন এখন আমাদের যদি অনেক বড় পাওয়ার আসে তাহলে কি করব? মনোযোগ দেন। মনে করেন যে আই টু দি পাওয়ার মনে করেন যে আই টু দি পাওয়ার 62 আসছে, যে আই টু দি পাওয়ার 62 কত? আমি একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে আই এর উপরে যে পাওয়ারটা থাকবে না, ওই পাওয়ারের মানে 4 এর গুণিতক বাদে, মানে 4 এর প্রতি 4, এদিকে তাকান, পাওয়ার প্রতি 4 পর পর মানগুলো রিপিট হয়, একই মান আসে। এই জন্য আমরা মান বের করার সময় একটা জিনিস ফলো করতে পারি, সেটা হচ্ছে এর উপরে যে পাওয়ার থাকবে না, ওই পাওয়ারের 4 এর গুণিতক যতটুকু সংখ্যা থাকবে সেইটুক বাদ দিয়ে দিতে হবে। সেইটুক আমাদের এর পুরো মানে কোনো ইফেক্ট ফেলবে না। তাহলে এই 62 মধ্যে 4 এর গুণিতক কতটুকু আছে? 4 15 60, মানে 60 পর্যন্ত 4 এর গুণিতক আছে। তাহলে আমরা লিখবো কিভাবে? এটাকে লিখবো আই টু দি পাওয়ার 60 ইন্টু হচ্ছে আই স্কোয়ার। এই যে 60টা, দুইটা 62টা। অনেকে বলবেন যে ভাই এইভাবে কেন লিখলেন? কারণ আমি 4 এর গুণিতক অংশ, এই যে এই 60 পাওয়ার, এই যে 60 না, এই 60 কি 4 এর গুণিতক না? 4 এর গুণিতক অংশ, এই যে এই অংশটা না, এই অংশটা মানে কোনো ইফেক্ট ফেলবে না। কেন ফেলবে না জানেন? কারণ আমি এটাকে লিখতে পারবো আই টু দি পাওয়ার 4, তার উপরে লিখতে পারবো 15 ইন্টু হচ্ছে আই স্কোয়ার। লিখতে পারবো না? পারবো না। এখন এই আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 1, আমরা একটু আগে পড়ে আসছি। আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1, তার উপর হচ্ছে 15 ইন্টু হচ্ছে এই আই স্কোয়ার মানে হচ্ছে -1। আমার কথা কি বুঝছেন? এখন 1 এর উপরে 15 দিলে তো এটা 1ই হয়, ইন্টু হচ্ছে -1। 1 আর -1 গুণ করলে -1, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে -1। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে আই টু দি পাওয়ার 60, এই 60 এর ভ্যালু কত আসছে? 1। তাহলে এই আই টু দি পাওয়ার 60 এর ভ্যালু যেহেতু 1 আসছে, তার মানে এটা তো আমাদের এই 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে তো পরিবর্তন হয় না। তার মানে এই আই টু দি পাওয়ার 60 আমার এই মূল ক্যালকুলেশনে কোনো ইফেক্ট ফেলেনি। তার মানে হচ্ছে এখানে যে পাওয়ারটা থাকবে না, ওই পাওয়ারের মধ্যে 4 এর গুণিতক অংশটুকু বাদ দিয়ে যতটুকু থাকবে শুধু সেইটুকুর কাজ করলেই আমাদের উত্তর চলে আসবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আমার কথা মনে হয় বুঝতে পারছেন। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। মনে করেন যে আই টু দি পাওয়ার 43, এটা সমান কত? এখন আই টু দি পাওয়ার 43, এই 43 এর মধ্যে 4 এর গুণিতক কতটুকু আছে বলেন তো আপনি? 4 এর গুণিতক কতটুকু আছে? 4 এর গুণিতক আছে 4 × 10 = 40। তার মানে 40, মানে এটাকে আমি লিখতে পারবো আই টু দি পাওয়ার 40 ইন্টু হচ্ছে আই কিউব। এই যে 40 হচ্ছে 4 এর গুণিতক, 4 × 10 = 40। এইটুক কিন্তু আমার এখানে কোনো ইফেক্ট ফেলবে না, কারণ এইটুকের মান 1 হবে। এইটুকের মান কত হবে? 1 হবে। তাহলে এইটুকের মান যদি 1 হয়, আর এই আই কিউবটাকে আমি ভাঙায় লিখবো আই স্কোয়ার ইন্টু হচ্ছে আই। তাহলে এটা হচ্ছে 1, আই স্কোয়ার মানে হচ্ছে -1, আর আই মানে তো আই। তাহলে -1 কে আই দিয়ে গুণ করলে -i। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? তার মানে আই এর উপরে যে পাওয়ারটা থাকবে, ওই পাওয়ারের মধ্যে 4 এর গুণিতক অংশটুকুকে সেপারেট করে ফেলবো, আর বাকিটা আমরা আলাদা করে লিখবো। এই 4 এর গুণিতক অংশটুকুর মান হবে সবসময় 1, আর বাকি অংশটা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই আমাদের উত্তর। ওকে, আশা করি বুঝতে পারছেন। এইগুলো আপনাদের কোনো ঝামেলা ক্রিয়েট করবে না। ওকে, দেখেন আমরা এবার অঙ্ক করি। এই যে এই প্রশ্নটা আসছে হচ্ছে মেবি 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়। ওকে, আচ্ছা দেখেন, তাহলে এখানে কি বলছে? রুট, আচ্ছা এটা না, এটা 41তমতে আসেনি, এর পরেরটা। এখানে হচ্ছে √-2 ইন্টু হচ্ছে √-1। এটা মানুষ ভুল করবে কিভাবে দেখেন? অনেকে এটা করবে যে এটার উপর রুট আছে, এটার উপর রুট আছে, সূচকের নিয়ম অনুসারে একটা বড় রুট দিয়ে -2 ইন্টু হচ্ছে -1। -1 মানে হচ্ছে প্লাস, আর 1 আর 2 গুণ করলে 2। এটা এই যে অপশনে আছে, বাট এটা ভুল। কারণ রুটের মধ্যে যখন নেগেটিভ দেখবেন তখন মাথায় রাখবেন এটা তো আমাদের জটিল সংখ্যা, তার মানে এটা ওইভাবে ক্যালকুলেশন করা যাবে না, জটিল সংখ্যার মতো করে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই যে এই -2 কে আমরা লিখতে পারবো -1 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে √-1। তাহলে এই -1 কে রুট দ্বারা প্রকাশ করলাম, ইন্টু হচ্ছে √2 ইন্টু হচ্ছে √-1। এই -1 রুট, এটা মানে কিন্তু আই, এই যে √-1 মানে হচ্ছে আই, ইন্টু এটা হচ্ছে √2, এটা মানে কিন্তু আই। এই আই আর আই গুণ করলে কি হবে? আই স্কোয়ার। তাহলে এখানে আছে √2, আর এই আই আর আই গুণ করলে হবে আই স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে √2, আর এই আই স্কোয়ার মানে আবার -1, তাই না? আই স্কোয়ার মানে কত? -1। তাহলে √2 ইন্টু -1, এইবার যদি গুণ করেন তাহলে -√2। তাহলে আমাদের অঙ্কের উত্তর কিন্তু -√2, 1 নাম্বার অপশন, -√2। ওকে, যখনই দেখবেন রুটের মধ্যে নেগেটিভ সংখ্যা, তখন আপনার টার্গেট হচ্ছে জটিল সংখ্যার আকারে প্রকাশ করে তারপরে ক্যালকুলেশন করা। এমনি সিম্পল ক্যালকুলেশন করতে যায় না, বিপদ। এটাই তো কেবল করলাম।
আচ্ছা, এটা একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে এই সংখ্যাগুলো একটু ভুল হয়ে গেছে, আপনারা একটু ঠিক করে নেবেন, কারেকশন করবেন। এর মধ্যে হচ্ছে -8, হ্যাঁ মাইনাস, আচ্ছা এটা -2 আর এটা হচ্ছে -8। এইটা আসছে হচ্ছে 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, এই প্রশ্নটা আসছে। দেখেন -1 ইন্টু হচ্ছে 2 ইন্টু রুট -1 ইন্টু হচ্ছে 8, এটাকে -1 ইন্টু √2 ইন্টু রুট -1 ইন্টু √8। তো এই রুট -1 মানে হচ্ছে i ইন্টু এটা হচ্ছে √2 ইন্টু এটা মানে হচ্ছে i, এটা হচ্ছে √8। এই i আর i মিলে হবে i², আর এই √2 আর √8 এইবার দুইজনকে একটা রুটের মধ্যে পার করা যাবে, কারণ এদের সামনে এখন নেগেটিভ নাই। এই i² মানে হচ্ছে -1, আর এই 8 দুগুণী কত, √16, এটা হচ্ছে -1 ইন্টু 16, রুট হচ্ছে 4, তার মানে উত্তর হচ্ছে -4। এই অঙ্কের উত্তর হচ্ছে -4, 3 নম্বর অপশন -4। বোঝা গেছে? ক্লিয়ার? না বুঝলে বলবেন প্লিজ। রুটের মধ্যে যখন নেগেটিভ দেখবেন তখন এইভাবে ক্যালকুলেশন, মানে দুইটাকে একটা রুটের মধ্যে পার করে দিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করেন না, তাহলে কিন্তু বিপদ। হয়েছে এটা? নেক্সট কোশ্চেনে চলে যাব। এই যে এটা আসছে মেবি 45 বা 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়, মেবি 44 প্রিলিমিনারি পরীক্ষায় এই কোশ্চেন আসছে। এখন i⁻⁻49, তাহলে আমি একটু এখানে একটা ক্যালকুলেশন দেখাতে হবে। মনে করেন আমরা তো, আচ্ছা বলেন তো i⁻⁻1 এইটা মানে কত? i⁻⁻1 মানে কত? i⁻⁻1 এটা মানে হচ্ছে 1/i, এটা মানে কিন্তু 1/i, বুঝছেন? এটা মানে কিন্তু 1/i। কিন্তু মজার বিষয় হচ্ছে এই i টার্মটা কখনো ভগ্নাংশের নিচে থাকে না সাধারণত। এদিকে তাকান, এই i টার্মটা সাধারণত ভগ্নাংশের নিচে থাকে না, রাখা হয় না, অপশনে আপনি খুঁজে পাবেন না। যদি বলে রুট i⁻⁻1 ইজ ইকুয়াল টু কত, অপশনে 1/i খুঁজে পাবেন না। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে এটাকে আমি কি করব? তাহলে এটাকে রেশনালাইজ করতে হবে। রেশনালাইজ না মানে সোজা কথা, নিচে i রাখা যাবে না। তো নিচে যদি i রাখতে না চাই তাহলে এখানে এমন কিছু করতে হবে যেন নিচে i থেকে অন্য কিছু চলে আসে। তাহলে আমরা জানি যে i² মানে কত, i² মানে -1। তাহলে এখানে একটা i আছে, আমি যদি এখানে একটা i দিয়ে গুণ করি তাহলে i² হয়ে যাবে, মানে i থেকে -1 হয়ে যাবে। তাই আমরা উপর নিচে i দিয়ে গুণ করবো, উপরেও i দিয়ে গুণ, নিচেও i দিয়ে গুণ। তাহলে উপরে 1 আছে তার সাথে i গুণ, নিচে i আছে তার সাথে i গুণ। কেন এটা করলাম? কারণ নিচ থেকে নিচে যেন i না থাকে। তাহলে উপরে আসে i আর নিচে আছে i মিলে i²। তাহলে উপরে আছে i আর i মিলে i² মানে -1। তাহলে i ডিভাইডেড বাই -1, তাহলে মাইনাস নিচে থাকা আর উপরে থাকা একই কথা, তার মানে এটা হচ্ছে -i। তার মানে i⁻⁻1 মানে -i, i⁻⁻1 মানে -i। অপশনে কিন্তু -i থাকবে, এই 1/i থাকবে না, বুঝছেন? এই যে দেখাচ্ছি একটু পরে দেখেন। এখন মনে করেন যে i⁻⁻2 এটা সমান কত, পরীক্ষা আসলো। i⁻⁻2 এটা সমান কত, পরীক্ষা আসলো। তা i⁻⁻2 এটাকে কি লিখবেন? 1/i², 1/i², তাই তো? তাহলে উপরে থাকতেছে 1 আর নিচে i² মানে -1, i² মানে -1। এখন 1 কে 1 দিয়ে ভাগ করলে 1 হয়, আর এই মাইনাস নিচে থাকা মানে উপরে থাকা, এটা মানে -1। তার মানে i⁻⁻2 মানে -1, i⁻⁻2 মানে -1, -i না, -1। ওকে, এখন ধরেন যে আসলো i⁻⁻3, দেখেন এদিকে লাগবে, এগুলা কিন্তু লাগবে, পরীক্ষায় আসছে। i⁻⁻3 সমান কত? i⁻⁻3, তো i⁻⁻3 কে লিখবেন 1 ডিভাইডেড বাই i⁻3। কিন্তু আমি কি বলছি, নিচে i থাকবে না, সাধারণত নিচে i রাখা হবে না, নিচে i থাকবে না। তাহলে আমরা কি করব? ভেঙে দিব। এই i³ কে আমরা লিখবো i² ইন্টু হচ্ছে i। কেন এরকম লিখলাম? কারণ এই i² এর ভ্যালু আমাদের জানা। তাহলে 1 ডিভাইডেড বাই এই i² এর মান হচ্ছে -1, কি ভাই, 1 ডিভাইডেড বাই i² এর ভ্যালু হচ্ছে -1 ইন্টু এই i মানে তো i, তার মানে 1/i। তার মানে এই i⁻³ মানে 1/i, আর এই 1/i কে ভেঙে পাবো -i। মনে আছে একটু আগে দেখে আসলাম, 1/i কে ভেঙে -i আসে কিভাবে? 1/i এর উপরেও i দিয়ে গুণ, নিচেও i দিয়ে গুণ। উপরে i থাকবে, নিচে i এর সাথে i গুণ হয়ে i² মানে -1। আমার কথা কি বুঝতে পারছেন?
মাইনাস আই কেন? আচ্ছা মাইনাস আই, ঠিক আছে, মাইনাস আই ক্লিয়ার। এখন ধরেন আই টু দি পাওয়ার -4 যদি হয় তাহলে কত? আই টু দি পাওয়ার -4, তাহলে 1/i টু দি পাওয়ার 4। আর এই আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু আমাদের মুখস্থ 1, মনে আছে? এই আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? 1, তাহলে 1 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1, ক্লিয়ার। তাহলে এই যে জিনিসগুলো আমরা প্রাথমিকভাবে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আই এর স্কোয়ারের মান লাগবে, আই কিউব না মান মুখস্থ না থাকলেও ভাঙায় পারবেন, আই টু দি পাওয়ার 4, এই কয়টা জিনিস আপনার লাগবেই, কারণ এই কয়টা জিনিসের সাহায্যেই মূলত বড় বড় পাওয়ারের মান বের করতে হবে। আচ্ছা, আই টু দি পাওয়ার -1 এটা লাগবে, আই টু দি পাওয়ার -2, আই টু দি পাওয়ার -3, আই টু দি পাওয়ার -4, এই পাওয়ার এই মানগুলো, এই ছোট ছোট মানগুলো লাগবে বড় পাওয়ার ক্যালকুলেশন করার জন্য, কারণ এই যে 44তম বিসিএস এ এই প্রশ্নটা আসছে আই টু দি পাওয়ার -49। এখন আমরা ক্যালকুলেশন করবো আই টু দি পাওয়ার -49, যেটা কত হয় একটু তাকাবেন প্লিজ। তাহলে আই টু দি পাওয়ার -49 এটা সমান কত? তাহলে আই টু দি পাওয়ার -49 এটা মানে তো 1/i ডিভাইড আই টু দি পাওয়ার 49। এখন আমি আপনাদের কি বলছিলাম যে আই এর উপরে যে পাওয়ার থাকবে ওই পাওয়ারের মধ্যে 4 এর গুণিতক অংশটুকুকে সেপারেট করে ফেলবো। তাহলে এই 49 এর মধ্যে 4 এর গুণিতক কত? 4 বার 48, তার মানে এইটাকে আমরা ভাঙাই লিখবো আই টু দি পাওয়ার 48 ইন্টু হচ্ছে আই, এই যে 48টা আই আর একটা আই, মোট 49টা আই। কেন এরকম লিখলাম? কারণ আমরা জানি আই এর উপরে যখন 4 এর গুণিতক কোনো সংখ্যা থাকবে এইটার ভ্যালু হচ্ছে 1 সবসময়, 4 এর যত বড় গুণিতকই থাক, তার মানে হচ্ছে এই আই টু দি পাওয়ার 48 এটার ভ্যালু হচ্ছে 1, তার সাথে গুণ আছে হচ্ছে আই, তাহলে 1 ডিভাইডেড বাই আই। কিন্তু অপশনে এটা নাই, মজার বিষয় হচ্ছে অপশনে 1/i নাই। তাহলে এই 1/i কে এখন কি করতে হবে? উপর নিচে আই দিয়ে গুণ করে ক্যালকুলেশন করতে হবে। উপরেও আই দিয়ে গুণ, নিচেও এই আই এর সাথে আই দিয়ে গুণ, তাহলে উপরে আই থাকতেছে আর আই গুণ হয়ে আই স্কোয়ার, আর এই আই স্কোয়ার মানে হচ্ছে -1, তার মানে এই 1/i ক্যালকুলেশন করে মানে উপর নিচে আই দিয়ে গুণ করে এটাকে রেশনালাইজ করতে হচ্ছে। কথা কি বুঝছেন? তাহলে কি আসতেছে? -i। তাহলে আমার এই অঙ্কের উত্তর হচ্ছে -i। 1/i কিন্তু উত্তর, বাট অপশনে তো নাই। তাহলে অপশনে কি আসছে? -i, এই 4 নাম্বার অপশন। 1/i মানেই -i। এবার কি বুঝতে পারছেন বিষয়টা? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে? আই টু দি পাওয়ার 29। দেখেন এবার প্রশ্ন আসছে কি আই টু দি পাওয়ার 29, এটা কিন্তু -29 না, আই টু দি পাওয়ার 29। এখন আই টু দি পাওয়ার 29 আমি কি বলছি, যখন বড় পাওয়ার আসবে তখন এই পাওয়ারটাকে আমার কি করতে হবে? দুইটা অংশে ভাগ করতে হবে, একটা অংশে থাকবে 4 এর গুণিতক অংশ আর একটা অংশে বাকিটুকু। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এখন এই 29 কে আমরা 4 এর গুণিতক কতটুকু হয়? 4 সাথে 28, তার মানে এই আই টু দি পাওয়ার 29 কে লিখবো আই টু দি পাওয়ার 28 ইন্টু হচ্ছে আই। এই যে 4 এর গুণিতক অংশ কতটুকু? 4 সাথে 28, এই আই টু দি পাওয়ার 28 এটার ভ্যালু হচ্ছে 1, আর থাকলো কত? আই, তার মানে আই উত্তর। তাহলে এই অঙ্কের উত্তর কত? আই। এই অঙ্কের উত্তর হচ্ছে আই। ক্লিয়ার? খুবই সিম্পল, আই 4 নাম্বার অপশন। আমি আবার বলছি এই পাওয়ার যেটা থাকবে না ওই পাওয়ারটাকে দুইটা অংশে ভাগ করবেন, একটা অংশ হচ্ছে 4 এর গুণিতক অংশটা নিয়ে নেবেন আর একটা অংশ বাকিটা। এই 4 এর গুণিতক অংশ যে অংশটা থাকবে সেটার ভ্যালু 1 সব সময়, আর বাকিটার ক্যালকুলেশন করেই আপনারা উত্তর মেরে দিবেন। নেক্সট, এবার আসছে আই টু দি পাওয়ার -5। এখন আই টু দি পাওয়ার -5 কে কি লেখা যায়? আই টু দি পাওয়ার -5 কে লেখা যায় 1 ডিভাইডেড বাই আই টু দি পাওয়ার 5। এই আই টু দি পাওয়ার 5 কে আমি ভেঙে লিখতে পারি আই টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে আই। এই যে 4 এর গুণিতক অংশ হচ্ছে আই টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে আই, 5টা মোট না। এই আই টু দি পাওয়ার 4 এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু হচ্ছে 1, আর এই আই থাকবে। সোজা কথা, আই এর উপরে 4 এর গুণিতক পাওয়ার থাকলে সেটা যত বড় পাওয়ারই থাক তার ভ্যালু 1 সবসময়, তার মানে এটা হচ্ছে 1/i। তাহলে আমাদের উত্তর 1/i, বাট অপশনে 1/i নাই। তাহলে এই 1/i কে কি করতে হবে? সিম্পলিফাই করতে হবে। কিভাবে? উপর নিচে আই দিয়ে গুণ, উপর নিচে আই দিয়ে গুণ করলে উত্তর আসবে -i। উত্তর কত আসবে? -i। কথা কি বুঝতে পারছেন? তাহলে উত্তর হচ্ছে -i, এই যে 4 নম্বর অপশন। নেক্সট দেখেন, এই যে পরীক্ষায় প্রশ্ন আসছে আই টু দি পাওয়ার -2017, আই টু দি পাওয়ার -2017। এখন আই টু দি পাওয়ার -2017 কি হবে? এটাকে লিখবো 1/i টু দি পাওয়ার 2017।
এখন এই 2017-র মধ্যে 4-এর গুণিতক কতটুকু, এই জায়গা আপনাকে ওই যে সেই বিভাজ্যতার নীতি আপনাকে হেল্প করবে। 4-এর গুণিতক হচ্ছে 2016। এই 2016 সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। কেন 4 দ্বারা বিভাজ্যতার সূত্র হচ্ছে লাস্টের 2 ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয়। তার মানে এখানে 2016, তার মানে এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই i টু দি পাওয়ার 2016, এটা হচ্ছে 4-এর গুণিতক অংশ। তাহলে মোট যেহেতু 2017টা, তাহলে আর একটা i থাকবে। ক্লিয়ার? এই যে i টু দি পাওয়ার 2016, এটা হচ্ছে এই 2016 হচ্ছে 4-এর গুণিতক পাওয়ার, তার মানে এটার ভ্যালু হচ্ছে 1। এটার ভ্যালু কত? 1। তাহলে এটার উপরে থাকলো 1, আর এটার ভ্যালু হচ্ছে 1 ইন্টু হচ্ছে i, তার মানে 1 বাই i। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 1 বাই i। 1 বাই i, তাহলে 1 বাই i। আপনারা কি বুঝতেছেন আমার কথা? 1 বাই i, আর এই 1 বাই i মানে মাইনাস i। 1 বাই i মানে কত? মাইনাস i। ক্লিয়ার? ক্লিয়ার? এই 2016 এত বড় পাওয়ার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। উত্তর মাইনাস i। মাইনাস i, যে 3 নম্বর অপশন, মাইনাস i। নেক্সট। আচ্ছা, নেক্সটে কি বলছে দেখেন, i টু দি পাওয়ার 15 প্লাস i টু দি পাওয়ার মাইনাস 15, এটা সমান কত? i টু দি পাওয়ার 15 প্লাস i টু দি পাওয়ার মাইনাস 15। সমস্যা নাই, এটার ক্যালকুলেশন আলাদা করে করবেন, এটার ক্যালকুলেশন আলাদা করে করবেন। এই i টু দি পাওয়ার 15 কে আমরা লিখতে পারবো i টু দি পাওয়ার 12 ইন্টু হচ্ছে i টু দি পাওয়ার 3 প্লাস i টু দি পাওয়ার মাইনাস 15 কে লিখতে পারবো 1 বাই i টু দি পাওয়ার 15। i টু দি পাওয়ার 12, এই যে 4-এর গুণিতক পাওয়ার, মানে এটার ভ্যালু হচ্ছে 1, আর i কিউব কে লেখা যাবে i স্কয়ার ইন্টু হচ্ছে i প্লাস 1 বাই i টু দি পাওয়ার 15 কে লিখবো i টু দি পাওয়ার 12 ইন্টু হচ্ছে i কিউব। ওকে, এখন এই i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1 ইন্টু আছে i প্লাস 1 বাই i টু দি পাওয়ার 12, এটার ভ্যালু হচ্ছে 1 ইন্টু এই i কিউব, মানে হচ্ছে ওই যে ভেঙে লিখতে হবে i স্কয়ার ইন্টু হচ্ছে i। তাহলে 1 কে i দিয়ে -1 কে i দিয়ে গুণ করলে -i প্লাস 1 ডিভাইডেড বাই এই i স্কয়ার, মানে হচ্ছে -1 ইন্টু হচ্ছে i। তাহলে এখানে থাকলে হচ্ছে -i ইন্টু 1 বাই ইন্টু না প্লাস, এখানে প্লাস আছে, তাহলে -i, এই প্লাস মাইনাসে মাইনাস, এই প্লাস মাইনাসে মাইনাস 1 বাই i, এই যে 1 বাই i। তাহলে যে মাইনাস i মাইনাস এই 1 বাই i মানে হচ্ছে আবার মাইনাস i, তাই না? একটু আগে দেখালাম। তাহলে এটা হচ্ছে মাইনাস i মাইনাস মাইনাসে প্লাস i, তার মানে মাইনাস i প্লাস i কেটে 0। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 0। এই অঙ্কের উত্তর 0 0 0। কত নাম্বার এটা দেখি আমি, কত হয়েছে উত্তর দেখি। এই অঙ্কের উত্তর 0। আপনারা কি বুঝছেন? এই মাইনাস ওয়ানের সাথে এই প্লাস যোগ হয়ে মাইনাস হয়েছে, আর 1 বাই i মানে আবার মাইনাস i, এই মাইনাস মাইনাসে প্লাস হয়েছে। হ্যাঁ, একটু চোখ কান খোলা রেখে উত্তর করতে হবে, নাহলে কিন্তু বিপদ। আচ্ছা, এবার দেখেন এখানে কি আসছে। এখানে আসছে 1 প্লাস i, এটা একটা রাশি, ও 1 মাইনাস i এর গুণফল কত। তার মানে আপনাকে এই রাশি আর এই রাশির গুণ করতে হবে, এই রাশি আর এই রাশি গুণ করতে হবে। ওকে, ফাইন। তো এটা হচ্ছে 1 প্লাস i ইন্টু 1 মাইনাস i। তাইলে আপনি এটাকে a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলায় ফেলতে পারেন, বা সরাসরি এইভাবে গুণ করতে পারেন। তো এটা দিয়ে এটাকে গুণ করলে 1 আর 1 গুণ করে হবে 1, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে মাইনাস i, এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস i, এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস এই i আর i মিলে i স্কয়ার, প্লাস i মাইনাস i ক্যান্সেল। তাহলে এটা থাকলে হচ্ছে 1 মাইনাস এই যে মাইনাস, আর এই i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1। তাহলে 1 প্লাস 1, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 2। এই অঙ্কের উত্তর 2। এই অঙ্কের উত্তর 2। ক্লিয়ার? অথবা আপনি এটাকে a ধরেন, এটাকে b ধরেন, তাহলে এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 1 স্কয়ার মাইনাস b স্কয়ার মানে i স্কয়ার। তাহলে 1 স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস এই i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1। তাহলে 1 মাইনাস 1 মানে হচ্ছে +1, তাহলে উত্তর হচ্ছে 2। তাহলে এই অঙ্কের উত্তর 2। এই অঙ্কের উত্তর হচ্ছে 2। ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা একটা করেন তো, এটা করেন তো, এটা করেন। 3 প্লাস 2i ইন্টু 3 মাইনাস 2i, এটা কত? এটা কত হবে বলেন তো?
আচ্ছা, এই অঙ্কের উত্তর কত বলছেন? 11 না? এটাকে এ ধরেন আর পুরোটাকে বি ধরেন। এইটা এ, পুরোটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 2a এর হোল স্কোয়ার, 3 স্কোয়ার কত 9 মাইনাস এই 2 স্কোয়ার হলো 4 ইন্টু হলো আই স্কোয়ার। ঠিক আছে, 9 মাইনাস 4 ইন্টু এই আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1। ওকে, তাহলে 9 এই মাইনাস মাইনাসে প্লাস 4, তাহলে 9 আছে 13। এই অঙ্কের উত্তর 13 জি। ওকে, এবার এইটা কত হবে বলেন তো? এইটা কত হবে? এইটা কত হবে? এটা কত হবে বলেন তো? এটা 9 নাম্বার কত হবে? আচ্ছা, এটা বলছেন কেউ বলছেন না কেন? আচ্ছা, এটা তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে না, তো এটাকে সাধারণ যেভাবে গুণ করেন সেইভাবে করতে হবে, তাই না? তো এটা হচ্ছে 3 প্লাস 5i ইন্টু 2 মাইনাস 3i। ওকে, আচ্ছা, এই 3 দিয়ে এটাকে গুণ করলে 3 দুগুণে 6, এইটাকে গুণ করলে 3 3 মাইনাস 9i। এবার এটা দিয়ে 5 দুগুণে 10i, এটা দিয়ে গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস, 3 পাশে 15, আর আই মিলে আই স্কোয়ার, 15i স্কোয়ার। তো এটা হচ্ছে 6, এই 10i থেকে 9i গেলে প্লাস আই, এটা হচ্ছে মাইনাস 15 ইন্টু আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস 1। এই যে, তাই 6 প্লাস আই মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 15, এই 15 আর 6 হবে 21 প্লাস আই, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 21 প্লাস আই, 21 প্লাস আই, এইভাবে থাকবে 21 প্লাস আই। ওকে, নেক্সট কোশ্চেনে কি বলছে দেখেন। নেক্সট কোশ্চেনে বলছে যে i টু দি পাওয়ার 4n, দেখেন এদিকে তাকান, i টু দি পাওয়ার 4n প্লাস 1, যেখানে n এর পরিচয়, যেখানে n যে কোনো পূর্ণ সংখ্যা, এখানে nটা মিসিং হয়ে গেছে, যেখানে এখানে n যেখানে n যে কোনো পূর্ণ সংখ্যা, এখানে বলা থাকবে, হ্যাঁ, যেখানে n যে কোনো পূর্ণ সংখ্যা, এই যে এখানে n লিখছে না, এই যে n লিখছে না, এই n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা, n এর পরিচয় দিছে যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে আপনি ইচ্ছা মতো এরকম কোশ্চেন যদি আসে যেখানে n থাকে বা m থাকে, তাহলে n এর যে পরিচয় দেওয়া থাকবে সেই পরিচয় অনুসারে একটা সংখ্যা ধরে নেবেন। যেহেতু n কে পূর্ণ সংখ্যা বলছে, তাহলে আপনি n এর মান আপনি একটা যে কোনো কিছু ধরেন, ধরেন অন তো একটা পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 100 200 যা ধরবেন তাতেই হবে, একটা ধরলেই হলো। তাহলে n ইকুয়াল টু 1 ধরেন, যেহেতু n এর পরিচয় দিছে পূর্ণ সংখ্যা, তাহলে n ইকুয়াল টু 1 ধরে, ব্যাস। তাহলে n ইকুয়াল টু 1 ধরলে কি হবে? i টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস হচ্ছে 1, তাহলে 4 একে 4 আর 1 5, তাহলে i টু দি পাওয়ার 5। তার মানে এইটার মান বের করা আর i টু দি পাওয়ার 5 এর মান বের করা সেম। তাহলে i টু দি পাওয়ার 5 কে আমরা ভেঙে লিখতে পারবো i টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1 ইন্টু হচ্ছে i, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে i। তাহলে এই অঙ্কের উত্তর কত? i। 2 নাম্বার অপশন দেখেন, i। ক্লিয়ার বিষয়টা? এরকম কোশ্চেন যদি আসে যে i এর উপরে এখানে এমন একটা সংখ্যা দিছে যার মধ্যে একটা আননোন আছে, ওই আননোনের যে পরিচয় দেওয়া থাকবে সেই পরিচয় অনুসারে একটা সংখ্যা ধরে ক্যালকুলেশন করবেন, উত্তর হয়ে যাবে। ওকে, এবার আমি একটা অঙ্ক দিচ্ছি, সবাই একটু তাকান। এই কোশ্চেনটা একটু লিখে নেন, মানে শিটে নাই, হ্যাঁ, একটু লিখে নেন। সেটা হচ্ছে i স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 হলে, হ্যাঁ, i স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 হলে i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব প্লাস
আপ টু প্লাস আই টু দি পাওয়ার 23 ইজ ইকুয়াল টু হোয়াট? আমি অপশন দিচ্ছি -1, খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, মাইনাস আই, 3 নাম্বার অপশনে আছে হচ্ছে 1, 4 নাম্বার অপশনে আছে হচ্ছে আই। দেখেন এরকম যখন কোনো অঙ্ক দেখবেন যে আই থেকে শুরু নাও হতে পারে, আই টু দি পাওয়ার 5 থেকে শুরু হতে পারে, হ্যাঁ, আই স্কোয়ার, আই কিউব, এরকম আপ টু 1, আই টু দি পাওয়ার 23 না, মনে করেন আই টু দি পাওয়ার 95 পর্যন্ত দেওয়া আছে, বলছি যোগফল কত। তো এখানে আপনাকে একটা টেকনিক অবলম্বন করতে হবে, আগে থেকে জানতে হবে, সেটা হচ্ছে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 এটা সমান 0, এটা আপনাকে আগে থেকে জানতে হবে। হতো, হওয়ার কথা তো। আচ্ছা দেখেন এটা সমান 0, এটা কি কেমনে 0? এই যে আই কে রেখে দেন, এই আই স্কোয়ার মানে -1, এদিকে তাকান, এই আই স্কোয়ার মানে -1, আর আই কিউব মানে কত? এই আই কিউব মানে মাইনাস আই, আমরা পড়ে আসছি আই কিউব ভাঙলে আই মাইনাস আই পাবেন, আর এই আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে আই, এটা হচ্ছে -1, এটা হচ্ছে মাইনাস আই, এটা হচ্ছে +1, এই +1 -1 কাটা, আই আর প্লাস আই কাটা, কথা কি বুঝছেন? ইজ ইকুয়াল টু 0, মানে এটা মুখস্থ করা লাগবে না। আচ্ছা এটা মুখস্থ করা লাগবে না, তবে মনে রাখবেন এরকম এইটার ভ্যালু হচ্ছে 0। ইভেন এর পরবর্তী যে চারটা আসবে, আই টু দি পাওয়ার 5, তারপর আই টু দি পাওয়ার 6, আই টু দি পাওয়ার 7, আই টু দি পাওয়ার 8, এই চারটার যোগফলও 0। মানে সোজা কথা, আই থেকে শুরু করে এরপরে আবার যে চারটা আসবে, আই টু দি পাওয়ার 9, আই টু দি পাওয়ার 10, আই টু দি পাওয়ার 11, আই টু দি পাওয়ার 12, ওই চারটার যোগফলও 0। তার মানে হচ্ছে এই 1 থেকে শুরু করে, আই এর পাওয়ার 1 থেকে শুরু করে প্রতি 4টা ঘর নেওয়ার পরে ফলাফল 0 হবে। তার মানে 4 এর গুণিতক সংখ্যক পর্যন্ত ফলাফল 0, এইটুকু ক্যালকুলেশন করা লাগবে না। তাহলে আমার আই টু দি পাওয়ার 1 থেকে শুরু হয়ে কত পর্যন্ত? আই টু দি পাওয়ার 23, তাহলে আই টু দি পাওয়ার 23 এর আগ পর্যন্ত 4 এর গুণিতক কত পর্যন্ত? 4 এর গুণিতক হচ্ছে আই টু দি পাওয়ার 20 পর্যন্ত, কারণ 20 হচ্ছে 4 এর গুণিতক। তার মানে সোজা কথা, আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আপ টু আই টু দি পাওয়ার 20, এই পর্যন্ত ফলাফল 0, এটা ক্যালকুলেশন করা লাগবে না। কথা কি বুঝছেন? এই পর্যন্ত ফলাফল 0, তার মানে হচ্ছে এই আই থেকে শুরু করে আই টু দি পাওয়ার 23 এর মধ্যে কি বলেন তো, 23 এর মধ্যে আই টু দি পাওয়ার 20 পর্যন্ত ফলাফল 0। তার মানে আপনার থাকলো কি আই টু দি পাওয়ার 21, ওই যে 23 পর্যন্ত, আই টু দি পাওয়ার 22, আই টু দি পাওয়ার 23। তার মানে এইটুক ক্যালকুলেশন করলে আপনার অঙ্কটা হয়ে যাবে। ওকে, তাহলে আই টু দি পাওয়ার 21 কে আবার এই 21 কে ভেঙে লেখা যায়, বলেন কি? আই টু দি পাওয়ার 20 ইন্টু হচ্ছে আই, প্লাস এই 22 কে লেখা যায় আই টু দি পাওয়ার 20 ইন্টু হচ্ছে আই স্কোয়ার, এই 23 কে লেখা যায় আই টু দি পাওয়ার 20 ইন্টু হচ্ছে আই কিউব। এই আই টু দি পাওয়ার 20 4 এর গুণিতক পাওয়ার, মানে এটার মান 1, তাহলে থাকলো শুধু হচ্ছে আই, প্লাস আই টু দি পাওয়ার 20 মানে 1, তাহলে থাকলো হচ্ছে আই স্কোয়ার মানে -1, প্লাস আই টু দি পাওয়ার কিউব, আই টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে মাইনাস আই, তাহলে এই -1 +1 কাটা থাকলো -i, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে -i, -1 হলো। আচ্ছা আমি আরেকবার দেখছি, এখানে থাকতেছে হচ্ছে আই, সরি এটা তো আই, এখানে থাকতেছে আই, এখানে থাকতেছে -1, আর এখানে থাকতেছে হচ্ছে -i, হ্যাঁ, এই প্লাস আই মাইনাস আই কেটে -1, এই অঙ্কের উত্তর -1, -i না। এই আই টু দি পাওয়ার 21 কত? আই টু দি পাওয়ার 21 মানে আই টু দি পাওয়ার 20 বাদ দেন, 20 বাদ দিলে শুধু আই থাকবে না, শুধু আই, তার মানে এটা মান হচ্ছে আই, প্লাস আই টু দি পাওয়ার 22 থেকে আই টু দি পাওয়ার 20 বাদ দেন, 4 এর গুণিতক সংখ্যক পাওয়ার বাদ দেন, আই টু দি পাওয়ার 20 বাদ দিলে থাকবে কত? আই স্কোয়ার মানে -1, প্লাস আই টু দি পাওয়ার 23 থেকে আই টু দি পাওয়ার 20 বাদ দেন, তাহলে থাকবে কত? আই কিউব মানে কি? আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার মানে -1 আর সাথে আই, তার মানে -i, তার মানে এটার মান হচ্ছে -i।
তাহলে এই প্লাস আই আর এই মাইনাস আই ক্যান্সেল, আর থাকলো কি শুধু -1। তাহলে আমাদের উত্তর হচ্ছে -1। ওকে, আচ্ছা, জটিল সংখ্যা এখানেই আপাতত সমাপ্ত। হ্যাঁ, এইটুকু পড়লেই আপাতত হবে আমি আশা করছি। এবার আমরা চলে যাব স্থানাঙ্ক জ্যামিতি। এই স্থানাঙ্ক জ্যামিতি এটা ব্যাপক একটা চ্যাপ্টার। এখানে আমরা লিখিত কোর্সে আমাদের এটার উপর মোটামুটি 22 ঘন্টার ক্লাস আছে। হ্যাঁ, লিখিত পরীক্ষায় সাধারণত এখান থেকে 5 নম্বরের প্রশ্ন হয়। লিখিততে যে গণিতে 50 নম্বর পরীক্ষা আসে না, পরীক্ষার প্রশ্ন হয় 50, তার মধ্যে 5 নম্বরের পরীক্ষা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি থেকে। তো আমাদের লিখিত কোর্সে 22 ঘন্টার ক্লাস আছে এই স্থানাঙ্ক জ্যামিতির উপর, ঠিক আছে। কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় এই সিলেবাসে এই টপিক নাই, বাট এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসছে একাধিকবার। হ্যাঁ হ্যাঁ, হবে তো, হবে তো। হ্যাঁ, i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব ধরে করলেই হবে। তাই তো থাকতেছে, কারণ আয়ের উপর যে পাওয়ার যে 20 তো বাদই যাচ্ছে, কারণ আয়ের উপর 4-এর গুণিতক সংখ্যক পাওয়ার তো কোনো ইফেক্ট ফেলে না, তাই না? তাহলে i টু দি পাওয়ার 21 মানে তো i টু দি পাওয়ার 1ই হয়, কারণ i টু দি পাওয়ার 20-এর তো কোনো ভ্যালু নাই। তাহলে তারপর i টু দি পাওয়ার 22 মানে i স্কোয়ার, কারণ i টু দি পাওয়ার 20 বাদ দেওয়া যাচ্ছে। i টু দি পাওয়ার 23 মানে i কিউব, কারণ i টু দি পাওয়ার 20 বাদ দেওয়া যাচ্ছে। ওকে, হ্যাঁ, এবার দেখেন স্থানাঙ্ক জ্যামিতি থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন প্রিলিমিনারিতে কি আসতে পারে। তো এখান থেকে মোস্ট পপুলার যে জিনিসটা পরীক্ষায় আসছে সেটা হচ্ছে নিচের কোনটি সরল রেখার সমীকরণ, নিচের কোনটি বৃত্তের সমীকরণ। সরল রেখার বৃত্ত, বিশেষ করে সরল রেখা পরীক্ষায় প্রচুর আসে, যে নিচের কোনটা সরল রেখার সমীকরণ। বৃত্তের সমীকরণ মাঝে মাঝে আসছে, পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত জানা লাগবে না, তারপর আমি পরাবৃত্ত অংশটুকু পর্যন্ত দেখাই দিব। হ্যাঁ, কারণ এখানে অনেক ভাস্ট পড়ালেখা, কিন্তু তারপর আমরা শুধু বৈশিষ্ট্য দেখে বুঝে যাবো যে কোনটা সরল রেখা, কোনটা বৃত্ত, কোনটা পরাবৃত্ত। ঠিক আছে, প্রথমে 1 নাম্বার সরল রেখার সমীকরণ আমরা কি করে বুঝবো যে একটা সমীকরণ সরল রেখার কিনা। মনে রাখবেন, সমীকরণে এক্স ও ওয়াই এর ঘাত মানে পাওয়ার, এর ঘাত 1 থাকবে এবং এক্স ওয়াই টার্ম থাকবে না। তবে ওই সমীকরণ সরল রেখার সমীকরণ হবে। খুবই সহজ, সরল রেখার সমীকরণ হবে। ওকে, আচ্ছা, কি বলছি, সমীকরণে এক্স ও ওয়াই প্রত্যেকের ঘাত 1 থাকবে এবং এক্স ওয়াই টার্ম থাকবে না। এক্স ওয়াই টার্ম বলতে আমি বোঝাচ্ছি এক্স এবং ওয়াই গুণ আকারে থাকবে না, সমীকরণে এক্স ওয়াই গুণ আকারে থাকবে না, তাহলে ওই সমীকরণটা সরল রেখার সমীকরণ হবে। তাহলে সরল রেখার সমীকরণ হওয়ার শর্ত হলো দুইটা, একটা হচ্ছে এক্স এবং ওয়াই এই দুইটা চলকের ঘাত 1 থাকতে হবে। মানে কোথাও যদি দেখেন এক্স স্কোয়ার আছে তাহলে বুঝবেন শিওর থাকবেন এটা সরল রেখার সমীকরণ না। হ্যাঁ, তাহলে এক্স এবং ওয়াই এর ঘাত 1 হবে, পাওয়ার 1 হবে এবং এক্স আর ওয়াই গুণ আকারে থাকবে না, তাহলে সেটা সরল রেখার সমীকরণ, ব্যাস। আর যদি দেখেন এক্স ও ওয়াই এর ঘাত 2 হবে এবং এদের সহগ সমান হবে এবং এক্স ওয়াই টার্ম থাকবে না, তবে বৃত্তের সমীকরণ। মানে কি, মানে হচ্ছে এক্স এবং ওয়াই এই দুইজনের ঘাত হবে 2, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এবং এখানেও এক্স ওয়াই টার্ম থাকবে না, মানে এক্স আর ওয়াই গুণ আকারে থাকবে না। যেমন এরকম সমীকরণ দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, বলে এটা কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এই দুইটার উপরই স্কোয়ার থাকবে, এক্স এর উপরে স্কোয়ার থাকবে, ওয়াই এর উপরে স্কোয়ার থাকবে এবং এক্স এর সামনে যত থাকবে ওয়াই এর সামনে তত থাকবে। যেমন এরকম থাকতে পারে 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 7, বলা হলো এটা কিসের সমীকরণ? এটা বৃত্তের সমীকরণ না,
কেন? কারণ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার থাকলেই হবে না, এদের সহগও সমান হতে হবে। এই যে এক্স স্কোয়ারের সামনে আছে 3, ওয়াই স্কোয়ারের সামনে আছে 2, হবে না। এই এক্স স্কোয়ারের সামনে যা থাকবে ওয়াই স্কোয়ারের সামনে তাই থাকতে হবে, তাহলে বৃত্তের সমীকরণ। এই যে দেখেন এক্স ও ওয়াই এর ঘাত হবে 2 এবং এদের সহগ সমান হবে। হ্যাঁ, সহগ মানে সামনে যে আসে সে সমান হবে, তাহলে হবে বৃত্তের সমীকরণ। ওকে, আর একটা জিনিস, এক্স ও ওয়াই দুইজনের মধ্যে একজনের উপর বর্গ থাকবে এবং একজনের উপর বর্গ থাকবে না, তাহলে পরাবৃত্তের সমীকরণ হবে। তাহলে পরাবৃত্ত, ব্যাস এইটুক মনে রাখলেই হবে, এর বাইরে আর কিছু পড়তে হবে না, প্রিলিতে এর বাইরে প্রশ্ন হবে না। হ্যাঁ, তাহলে পরাবৃত্তে কি? পরাবৃত্ত হলে এক্স আর ওয়াই এই দুইজনের মধ্যে একজনের উপর বর্গ থাকবে আর একজনের উপর থাকবে না। যেমন এক্সাম্পল, পরাবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এই দেখেন ওয়াই আর এক্স এই দুইজনের মধ্যে একজনের উপর বর্গ থাকবে, এই যে দুইজনের মধ্যে একজনের বর্গ থাকবে একজনের থাকবে না, ওয়াই এর উপর বর্গ আছে এক্স এর উপর নাই, এটা পরাবৃত্তের সমীকরণ। আবার পরাবৃত্তের সমীকরণ আছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এই যে এক্স এর উপর স্কোয়ার আছে ওয়াই এর উপর নাই, এটা পরাবৃত্তের সমীকরণ। আবার পরাবৃত্তের সমীকরণ আছে যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস bx প্লাস সি, এটা কিসের সমীকরণ? এই যে একজনের উপর বর্গ আছে, একজনের উপর যদি বর্গ থাকে তাহলে সেটা পরাবৃত্তের সমীকরণ। ঠিক আছে, আচ্ছা আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে আপনার বুঝতে সুবিধা হবে। এই যে তাহলে কি বলছি, দুইজনের মধ্যে একজনের উপর যদি বর্গ থাকে, যেমন আরেকটা সমীকরণ আছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি। দেখেন এখানে এক্স আর ওয়াই এই দুইজনের মধ্যে, এই যে এক্স ওয়াই এই দুইজনের মধ্যে এই যে এক্স এর উপর স্কোয়ার আছে ওয়াই এর উপর নাই, তাই এটা পরাবৃত্তের সমীকরণ। এটা পরাবৃত্তের সমীকরণ, একজনের উপর বর্গ থাকবে আছে। পরাবৃত্ত বলতে কি বোঝায় আসলে এখন এইগুলা আমি মানে ওখানে গেলে পরে আবার মানে ভাস্ট আলোচনা করতে হবে। এই যে পরাবৃত্ত, এই যে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে এরকম এরকম, বা এক্স অক্ষকে ঘিরে থাকলে পারে এরকম, ওয়াই অক্ষকে ঘিরে থাকতে পারে যেরকম, দেখছেন না এগুলো চিত্র? সবসময় যে মূল বিন্দু দিয়ে যাবে এমন নাও যেতে পারে, এমন হতে পারে। এই যে এটা পরাবৃত্ত, এই যে এরকম যেতে পারে, এটা পরাবৃত্ত। হ্যাঁ, আচ্ছা তাহলে একটা চলকের উপর এক্স এবং ওয়াই এর মধ্যে একটার উপর বর্গ থাকবে একটার উপর থাকবে না, তাহলে সেটা হবে পরাবৃত্ত। দেখেন এই যে এই প্রশ্ন হচ্ছে 45তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসছে। নিচের কোনটি সরল রেখার সমীকরণ? এই প্রশ্নটা পরীক্ষায় আসছে। নিচের কোনটি সরল রেখার সমীকরণ? খেয়াল করেন, সরল রেখার সমীকরণ। এখন সরল রেখার সমীকরণের বৈশিষ্ট্য কি ছিল? এক্স এবং ওয়াই এর ঘাত থাকবে 1। এখন অনেকে বলবে যে এক্স এবং ওয়াই এর ঘাত 1 থাকবে, তার মানে দেখেন এই যে এটা প্রথমে বাদ পড়ছে, এটা পরাবৃত্তের সমীকরণ, একটার উপর স্কোয়ার আছে একটার উপর নাই, তাই এটা কিন্তু সরল রেখার সমীকরণ না, এটা প্রথমে বাদ। এই যে এক্স স্কোয়ার, কারণ আমরা জানি যে সরল রেখার সমীকরণে এক্স এবং ওয়াই এর মধ্যে একটার উপর। এবং দেখেন এখানে যে এটা আছে, এখানেও কিন্তু অনেকে মনে করে যে ভাই এখানেও তো আমাদের এক্স ওয়াই এর উপর একটা ঘাত আছে, কোথায় একটা ঘাত? আর গুণ করেন তো, আর গুণ করলে এটা হবে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x। তো এটা তো পরাবৃত্তের সমীকরণ, একজনের উপর স্কোয়ার আছে একজনের উপর নাই, তার মানে এটাও দেখে মনে দেখেন আমি কি বলছিলাম যে এক্স এবং ওয়াই দুজনের ঘাত হবে 1, তাহলে এটা কিন্তু পরাবৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে। 4 নম্বর সমীকরণ আছে এক্স ইকুয়াল টু 1/y। অনেকে বলবে যে ভাই এখানেও তো এক্স এর উপর ঘাত 1 ওয়াই এর উপর ঘাত 1, আর গুণ করে দেখেন তো তাই হয় কিনা। আর গুণ করলে এটা হবে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1। আমি কি বলছিলাম, সরলরেখার সমীকরণে এক্স এবং ওয়াই উভয়ের ঘাত হবে 1 এবং এক্স ওয়াই টার্মটা উপস্থিত থাকবে না, এখানে এক্স ওয়াই চলে আসছে, সুতরাং এটাও সরলরেখার সমীকরণ না। তাহলে এটা দেখি এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 1/2। আর যদি গুণ করেন তাহলে কি হবে ওয়াই ইজ ইকুয়াল টু 2x। ব্যাস, দেখতে পাচ্ছি ওয়াই এর উপর ঘাত 1 এক্স এর উপর ঘাত 1 এবং এখানে এক্স ওয়াই টার্মটা নাই, সুতরাং এটা সরলরেখার সমীকরণ। এই 3 নম্বর অপশন। আপনারা কি বুঝছেন? খুবই সহজ, জাস্ট বৈশিষ্ট্যটা জানা থাকলে পরে অঙ্কটা করতে পারবেন। অনেকে মনে করছে এর সরলরেখার সমীকরণ আসছে, খুবই সহজ, সরলরেখার এইসব সমীকরণ বের করাও সহজ।
লিখিত পরীক্ষায় আসে এইসব সমীকরণ বের করা। ক্লিয়ার হয়েছে কোনটা সরল রেখার সমীকরণ? পারবেন না? আচ্ছা, নিচের কোনটি সরল রেখার সমীকরণ? দেখেন, নিচের কোনটি সরল রেখার সমীকরণ? তাহলে এই প্রথমে এটা দেখি, এক নাম্বার ইকুয়েশনটা দেখি তো। এক নাম্বার আছে y = mx + c। সবাই তাকান, y = mx + c। তাহলে y যদি mx + c হয়, এখানে y এর ঘাত 1, x এর ঘাত 1, এবং এখানে কিন্তু xy গুণ আকারে নাই। সুতরাং প্রথম সমীকরণটা সরল রেখার সমীকরণ বলতে পারি। 1 নং সূত্রে যে xy থাকবে লিখেছেন, xy থাকবে লিখছিলাম না, সরল রেখা xy থাকবে না। এখানে কি লেখি নাই? এখানে কি লেখি নাই? সরল রেখার সমীকরণে xy টার্মটা থাকবে না। সরল রেখার সমীকরণে x এবং y এর ঘাত হবে 1 এবং xy টার্মটা থাকবে না, মানে x আর y গুণ আকারে থাকবে না। এই যে এখানে থাকবে আর এই পাশে না মনে হয় লিখছিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা সরল রেখার সমীকরণ। দেখেন y = mx, এখানে y আছে, x আছে, এবং x এর ঘাত 1, y এর ঘাত 1, এবং xy টার্মটা কিন্তু এখানেও নাই। সুতরাং এটা সরল রেখার সমীকরণ। দেখেন x + by + c, এখানে x এর ঘাত 1, y এর ঘাত 1, x এর ঘাত 1, এবং এখানেও কিন্তু xy টার্মটা গুণ আকারে নাই। তাহলে এটাও সরল রেখার সমীকরণ। তার মানে তিনটাই সরল রেখার সমীকরণ, তিনটাই, সবগুলোই সরল রেখার সমীকরণ। ওকে, আচ্ছা, এখন আমাদের পরীক্ষায় এইগুলা আসতে পারে, করাই দিচ্ছি। কোন একটা সরল রেখার ঢাল বের করা। একটু তাকান, সরল রেখার ঢাল নির্ণয়। সরল রেখার ঢাল নির্ণয় করতে বলবে। আচ্ছা, সরল রেখার ঢাল নির্ণয়। তো সরল রেখার ঢাল নির্ণয় করতে, আচ্ছা সমস্যা না, আমি তাহলে মানে মিস্টেক হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে। সরল রেখার ঢাল নির্ণয় করতে হবে, ঢাল। এই সরল রেখার কোন একটা, এই যে এটা কিন্তু সরল রেখার সমীকরণ। কি করে বুঝবো? এই যে x এর ঘাত 1, y এর ঘাত 1 এবং xy টার্মটা এখানে কিন্তু নাই। সুতরাং এটা একটা সরল রেখার, মানে সোজা কথা, সরল রেখা হতে হলে x এর ঘাত 1 হবে, y এর ঘাত 1 হবে, এবং x আর y গুণ আকারে থাকবে না। ওকে, আচ্ছা, তাহলে এখন এই সরল রেখার ঢাল বের করব কিভাবে? কোন সরল রেখার ঢাল আকারের সমীকরণ হচ্ছে y = mx + c। এদিকে তাকান, এটা একটা সরল রেখার সমীকরণ না? এই যে এখানে m লিখছে না, এই mটাই হলো ঢাল। এখানে m = ঢাল। কথা কি বুঝছেন? m হচ্ছে সরল রেখার ঢাল। তার মানে কোন সরল রেখার ঢাল যদি বের করতে বলে, ওই সরল রেখাকে এই ফরম্যাটে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। কোন সরল রেখার ঢাল বের করতে গেলে ওই সরল রেখাকে এই ফরম্যাটে প্রকাশ করতে হবে। y = mx + c, এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তাইলে এই যে, তার মানে y = mx + c, তার মানে হচ্ছে শুধু y কে এক পাশে রাখতে হবে আর বাকি সবগুলো অন্য পাশে নিয়ে যেতে হবে, ব্যাস। এখন আমরা তাহলে এই সমীকরণে কি আছে একটু তাকান। 5x + 7y + 2 = 0। তাহলে আমার যেহেতু ঢাল বের করতে বলছে, তাহলে আমাকে এই সমীকরণকে এইভাবে প্রকাশ করতে হবে। তার মানে y কে শুধু এক পাশে রাখতে হবে আর বাকিগুলো পার করে দিতে হবে। তাহলে এই 7yটা এই পাশে রেখে দেন, যেহেতু y কে রেখে দিব। তাই এই 5x ওই পাশে গেলে -5x হোক না, মাইনাস, সমস্যা নাই। এই 2 এই পাশে গেলে -2, মানে y ছাড়া যা আছে সব আগে পার করে দিব। কেন? ঢাল বের করতে গেলে এই সমীকরণ, মানে সরল রেখার সমীকরণকে এইভাবে প্রকাশ করতে হবে। তাহলে ঢাল বের, এই যে এই mটা হলো ঢাল। হ্যাঁ, এখন আমি কি বলছিলাম, এই পাশে y ছাড়া কেউ থাকবে না। তাহলে এই যে 7 আছে, 7 কে ওই পাশে পার করতে হবে। তাহলে 7 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে। তাহলে y = -5x - 2 / 7। এখন এই যে এক পাশে y হয়ে গেছে, এখন এইটাকে আমার এইভাবে প্রকাশ করতে হবে। দেখেন, তাহলে 7 দিয়ে এই পাশেও ভাগ করে দিই, 7 দিয়ে এখানেও ভাগ করে দিই। তাহলে এটা হচ্ছে -5/7, এই যে -5/7, তার সাথে x গুণ আছে, -2/7। ওকে, এইবার তাকান, x এর সাথে যে m তো ঢাল, তাহলে m কোথায় আছে? x এর সাথে গুণ আকারে আছে না? মাথায় রাখবেন, এই x এর সাথে যে গুণ আকারে থাকবে সেইটাই হলো ঢাল। তাহলে x এর সাথে এখানে গুণ আকার আছে -5/7, সুতরাং আমাদের ঢাল হচ্ছে -5/7। দোয়া তো করি ভাই, আপনারা
ভালো কিছু করলে তো আমারও ভালো লাগে, তাই না? এবার কি বুঝতে পারছেন? তার মানে সোজা কথা, কোন সরল রেখার সমীকরণ দিয়ে যদি বলে এর ঢাল কত, তাহলে আপনি কি করবেন? ওই সমীকরণকে এইভাবে প্রকাশ করবেন, y ইকুয়াল টু, মানে এক পাশে y রেখে বাকিগুলো সব অন্য পাশে পার করে দিবেন। তারপরে x এর সাথে যে গুণাকারে থাকবে সেটাই হলো ঢাল। তাহলে এখানে x এর সাথে গুণাকার আছে -5/7। অনেকে বলেন ভাই এখানে যে প্লাস আছে, এখানে যে প্লাস হলো না, কে বলছে এখানে প্লাস হলো না? এ পাশে হচ্ছে y ইকুয়াল টু -5/7 ইন্টু x প্লাস -2/7। এই যে প্লাস দিয়ে মাইনাস, এই -2/7 হচ্ছে c, -2/7 হচ্ছে c। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন পরবর্তী এটা আপনারা করেন তো, এটা আপনারা করেন, দেখি আপনাদেরকে দিয়ে করাবো। এটা কত হবে বলেন তো ঢাল? প্রথম কাজ হলে y কে রেখে বাকিগুলো সব অন্য পাশে পার করে দিয়া। এই সরলরেখার ঢাল কত হবে বলেন তো? তাহলে আমাদের সমীকরণ দিয়ে আছে কি y মাইনাস 2x প্লাস, সরি হ্যাঁ, y মাইনাস 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। কি বলছি? এটাকে কোন ভাবে প্রকাশ করতে হবে? y ইজ ইকুয়াল টু mx প্লাস c। ঢাল আকারের সমীকরণ কি? y ইজ ইকুয়াল টু mx প্লাস c। তাহলে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, তার মানে y কে এক পাশে রাখবো আর বাকিগুলো পার করবো। তাহলে y কে রেখে দেন আর এগুলো পাশে পার করেন। তাহলে -2x ওই পাশে যাবে +2x, +4 ওই পাশে যাবে -4। তো এটা তো হয়ে গেছে। তাহলে আমাদের সূত্র কি? y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে আমি কি বলছি? x এর সাথে যে গুণাকার থাকবে সেটা হলো m, মানে ঢাল। তাহলে এখানে x এর সাথে গুণাকার আছে 2, তার মানে এই 2 হচ্ছে m। কথা কি বুঝছেন? তাই 2 হচ্ছে m, তাহলে এই ঢাল হচ্ছে 2। তাহলে এই সমীকরণের ঢাল হচ্ছে 2। নেক্সট কোশ্চেনে এটা ঢাল কি হবে বলেন তো? এটা ঢাল কি হবে? এই সরলরেখার ঢাল কি হবে? কত হবে এটা? আচ্ছা, এখানে কি আছে? সমীকরণটা 3x প্লাস y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তো আমাদের ঢাল আকারের সমীকরণ হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c। তার মানে এক পাশে y রাখতে হবে, বাকিগুলো পার করে দিতে হবে অন্য পাশে। তাহলে yটা রেখে দিলাম আর এগুলো সব পার করেন। তাহলে 3x ওই পাশে গেলে -3x আর প্লাস -5 ওই পাশে গেলে +5। তাহলে আমাদের সূত্র হলো y ইজ ইকুয়াল টু mx প্লাস c। তাহলে x এর সাথে যে গুণ থাকে সে হলো ঢাল। তাহলে x এর সাথে এখানে কত আছে? 3 না -3, এই পুরোটা সহ। x এর সাথে কিন্তু 3 গুণাকার নাই, x এর সাথে -3 গুণাকার আছে, সুতরাং ঢাল হচ্ছে -3, 3 না কিন্তু -3। ওকে, নেক্সট। এবার দেখেন ঢাল বের করা যায়। একটু তাকান প্লিজ, সবাই একটু মনোযোগ দিয়ে কথাটা শোনেন, প্লিজ মনোযোগ দিয়ে কথাটা শোনেন। কোন একটা সরল রেখার ঢাল বের করার 3টা ওয়ে আছে, 3 ভাবে ঢাল বের করা যায়। কোন একটা সরল রেখার ঢাল বের করা যায় কয় ভাবে? 3 ভাবে। 4 ভাবে যায়, আর একটা ভাবে ওটা আমাদের দরকার নেই, ওটা ডেরিভেটিভ করে বের করা যায়, করবো না আমরা, ওটা লাগবে না আমাদের। তো 3 ভাবে আমরা ঢাল বের করতে পারবো। একটা হচ্ছে ওই যে y ইজ ইকুয়াল টু, সরল রেখার সমীকরণ দেওয়া থাকলে y ইকুয়াল টু mx প্লাস c, এই ফরম্যাটে প্রকাশ করে আমরা ঢাল বের করতে পারি। আর একটা হচ্ছে ওই সরল রেখাটা তো নিশ্চয়ই এরকম যাবে বা এরকম যাবে, তাই না? তা কোন একটা সরল রেখা এই x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, এই কোণের সাহায্যেও ঢাল বের করা যায়। x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, সেই কোণ দেওয়া থাকলে সেই কোণের সাথে ট্যান লাগাই দিলে এই ট্যান থেটাকেও ঢাল বলে, এই ট্যান থেটাও ঢাল। আর একটা হচ্ছে কোন সরল রেখা, একটা সরল রেখার উপর তো অনেক বিন্দু, অসংখ্য বিন্দু না,
তো কোনো সরল রেখার উপর অবস্থিত যদি দুইটা বিন্দু দেওয়া থাকে ওই দুই বিন্দুর সাহায্যেও ঢাল বের করা যায়। তাহলে সরল রেখার সমীকরণ দেওয়া থাকলে ঢাল বের করা যায়। সরল রেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা দেওয়া থাকলে ট্যান লাগাই দিয়ে ঢাল বের করা যায়। আর একটা হচ্ছে ওই সরল রেখার উপর যদি দুইটা বিন্দু দেওয়া থাকে সেই দুই বিন্দুর সাহায্যেও ঢাল বের করা যায়। তাহলে এর আগে যে অঙ্কগুলো করলাম সেখানে কি দেওয়া ছিল? সেখানে দেওয়া ছিল হচ্ছে, খেয়াল করেন, সেখানে দেওয়া ছিল সরল রেখার সমীকরণ। আর এখানে সরল রেখার সমীকরণ দেওয়া নাই, বলছে এ একটা বিন্দু, এই যে এটা একটা বিন্দু 4 3 মানে কি? এটা একটা স্থানাঙ্ক, মানে এদিকে 4 একক এদিকে 3 একক, মানে এইটা হলো 4 3 বিন্দু। 1 2, এই 1 2, এই যে 1 এখানে 2, তাই এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এই দুই বিন্দু গিয়ে সরল রেখা গেছে, এটা হলো সেই সরল রেখা, বুঝতে পারছেন? এই সরল রেখার ঢাল বের করতে বলছে। তাহলে এই দুই বিন্দুর সাহায্যেও আমরা ঢাল বের করতে পারবো। কিভাবে? তো ঢাল m ইজ ইকুয়াল টু দুই বিন্দুর সাহায্যে উপর হচ্ছে y2 মাইনাস y1 আর নিচে হচ্ছে x2 মাইনাস x1। এই যে এগুলো স্থানাঙ্ক না, এই স্থানাঙ্ক, এই প্রথম বিন্দুটা হলো x এর স্থানাঙ্ক বোঝায়, এটা হচ্ছে y এর স্থানাঙ্ক বোঝায়। তাহলে এটা হলো এই 4, এটা হচ্ছে x1 y1, আর এটা হচ্ছে x2 y2, x2 y2। আমার কথা কি বুঝছেন? স্থানাঙ্ক। তাইলে উপর হচ্ছে y দুইটার বিয়োগফল আর নিচে হচ্ছে x দুইটার বিয়োগফল, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ওকে, এখন আপনি যদি y1 মাইনাস y2 করেন তাহলে নিচে x1 মাইনাস x2 করতে হবে, তাহলে একই আসবে, উত্তর আলাদা আসবে না। উপরে y2 মাইনাস y1, নিচে x2 মাইনাস x1। যদি আপনি করেন y1 মাইনাস y2 তাহলে নিচে করবেন x1 মাইনাস x2। y2 মাইনাস y1, এখানে y2 মানে হচ্ছে এই 2 কে বোঝাচ্ছে, মাইনাস y1 বলতে 3 কে বোঝাচ্ছে, x2 বলতে এই 1 কে বোঝাচ্ছে, x1 বলতে এই 4 কে বোঝাচ্ছে। 2 থেকে 3 গেলে পরে -1, আর 1 থেকে 4 গেলে হচ্ছে -3। মাইনাসে মাইনাসে ক্যান্সেল, 1/3। ভুল হয়েছে কোথাও, y2 মাইনাস y1, x2 মাইনাস x1। আমি একটু আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, 4 3 না, এটা 4 মাইনাস 3। হ্যাঁ, এইটা হচ্ছে 4 মাইনাস 3, বিন্দুটা হচ্ছে 4 মাইনাস 3, বিন্দুটা হচ্ছে 4 মাইনাস 3। একটু দেখেন এই অঙ্কে বিন্দুটা 4 মাইনাস 3, তাহলে 4 মাইনাস 3, তাহলে এই y2 মানে হচ্ছে y2 মানে 2 মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, মাইনাস y1 মানে -3, y1 মানে -3, নিচে x2 মানে হচ্ছে 1 মাইনাস x1 মানে হচ্ছে 4। তাহলে উপর হচ্ছে 2 মাইনাসে মাইনাসে +3, 1 মাইনাস 4 মানে -3, তাহলে উপর হচ্ছে 5, নিচে হচ্ছে -3, তাহলে -5/3। তাহলে আমাদের উত্তর হচ্ছে -5/3। ঠিক আছে, এবার -5/3। আবার বলছি এই ঢাল বের করার সূত্রই যেটা, দুইটা বিন্দু, এদিকে তাকান, কোন একটা সরল রেখার উপর, কোন একটা সরল রেখা তো অসংখ্য বিন্দু দিয়ে যায়, তার মধ্যে যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে ওই দুই বিন্দুর সাহায্যে ওই সরল রেখার ঢাল বের করা যাবে। কিভাবে? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, মানে y দুইটার বিয়োগফল ডিভাইডেড বাই x দুইটার বিয়োগফল, ব্যাস। আর সরল রেখার সমীকরণ দেওয়া থাকলে তো খুবই সহজ, y = mx + c। ওকে, আচ্ছা, এটা কত হবে বলুন তো? এটা কত হবে? আপনারা করেন তো, এটা দেখি কি অবস্থা। এটা কত হবে? আচ্ছা, এটা x1 y1, এটা x2 y2, বুঝতে পারছেন? এই যে x1 y1, x2 y2। আচ্ছা, তাহলে ঢাল m is equal to y2 minus y1 divided by x2 minus x1। y2 বলতে 7, y1 বলতে 4, x2 বলতে 6, x1 বলতে 3। তাহলে উপরে 7 থেকে 4 গেলে 3, নিচে 6 থেকে 3 গেলে 3, 3/3 মানে হচ্ছে 1। তাহলে এই সরল রেখার ঢাল হচ্ছে 1। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আশা করি দুইটা বিন্দু দেওয়া থাকলেও আপনারা ঢাল বের করতে পারবেন। এবার দেখেন এইবার কি বলছে, সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ।
ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তো আপনারা একটু মনোযোগ দেন। কোনো একটা সরল রেখা, একটু তাকাবেন প্লিজ, কোনো একটা সরল রেখা, এই যে এটা একটা সরল রেখা না, এই সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই যে ধনাত্মক দিক মানে এই দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে ওই কোণের সাথে ট্যান লাগাই দিলে পরে এটাকেও ওই সরল রেখার ঢাল বলে। ঢাল বের করার তিনটা ওয়ে বলছি না, একটা হলো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেখান থেকে এম বের করবো, আর একটা হচ্ছে দুইটা বিন্দু দেওয়া থাকলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। আর একটা হচ্ছে কোন একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে ওই কোণের সাথে ট্যান লাগাই দিলে ওই ট্যান থেটা, এটাও ঢাল, এটাও ঢাল, এটাও ঢাল, ট্যান থেটাও ঢাল। সোজা কথা মনে থাকবে, ট্যান থেটাও ঢাল। এই থেটাটা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে সেই কোণ। অঙ্কে আমাদেরকে বের করতে বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেইটা, মানে এই থেটা বের করতে বলছে। এখন এখানে কি দেওয়া আছে? ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। সবাই তাকান, এটা একটা সরল রেখার সমীকরণ। তাহলে আমি এই থেটা যদি বের করতে হয় আমাকে ঢাল বের করতে হবে। ঢাল যদি কোনোভাবে বের করতে পারি তাহলেই কোণ বের করা যাবে। তো এখান থেকে কি ঢাল বের করতে পারবেন না? ঢাল বের করার সূত্র কি? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখানে তো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে সাজানোই আছে। তাহলে এক্স এর সাথে যেটা গুণ আকারে থাকে সেটা এম, এখানে এক্স এর সাথে কত গুণ আছে? কিছু নাই, মানে ওয়ান আছে এখানে গুণ। তার মানে এই অঙ্কে ঢাল হচ্ছে ওয়ান, তার মানে এই অঙ্কে ঢাল এম ইকুয়াল টু ওয়ান। এদিকে তাকান, ঢাল এম ইকুয়াল টু ওয়ান। আবার এই ঢাল আমরা কি জানি? ট্যান থেটা। তার মানে এই ওয়ানও ঢাল, এই ট্যান থেটাও ঢাল, তাই এই ট্যান থেটা ইকুয়াল টু ওয়ান বসাই দিতে হবে। তাহলে ট্যান থেটা ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে ট্যান থেটা ইজ ইকুয়াল টু, এই ওয়ান মানে আবার ট্যান 45 ডিগ্রি, জানেন তো? উভয় পাশ থেকে ট্যান ট্যান কাটা, তাহলে থেটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে কখনো যদি এরকম এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা বের করতে বলে, আপনার টার্গেট হচ্ছে ওই সরলরেখার ঢাল বের করতে হবে। ওই সরলরেখার ঢাল বের করে সেই ঢাল ইজ ইকুয়াল টু ট্যান থেটা বসাই দিয়ে থেটার মান বের করতে হবে। বুঝছেন কিনা বলেন প্লিজ? কাইন্ডলি রেসপন্স করতে হবে, রেসপন্স করতে হবে। রেসপন্স করবেন প্লিজ। আচ্ছা, খুবই সহজ। যদি কখনো বলে যে কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা বের করতে গেলে আপনার কাজ হলো ওই সরলরেখার ঢাল বের করা। সেই ঢাল ইকুয়াল টু ট্যান থেটা বসাই দিয়ে থেটা বের করতে হবে, ব্যাস, সবচেয়ে সিম্পল ওয়ে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন। আচ্ছা, এটা করাচ্ছি। তার আগে আমরা আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে সবচেয়ে বেশিবার যেটা আসছে সেটা হচ্ছে এই টাইপটা, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে? 6, 7 এবং 3, 4 বিন্দু দ্বয় দিয়ে অতিক্রান্ত রেখার সমীকরণ নিচের কোনটি? ঠিক আছে, তার মানে বলছে 6, 7 বিন্দু দিয়ে গেছে। তার মানে একটা সরল রেখা তো অসংখ্য বিন্দু দিয়ে যায়, তাই না? বিন্দুর সঞ্চার পথ হচ্ছে সরল রেখা। তাহলে একটা সরল রেখার উপর কত বিন্দু অবস্থিত? অসংখ্য বিন্দু অবস্থিত, অসংখ্য বিন্দু অবস্থিত। তার মধ্যে বলছে যে 6, 7 এবং 3, 4 বিন্দু দ্বয় দিয়ে অতিক্রান্ত সরল রেখার সমীকরণ। তার মানে অপশনে 4টা সরল রেখার সমীকরণ দেওয়া আছে। বলছে এই 4টা সরল রেখার মধ্যে কোন সরল রেখাটা এই 6, 7 বিন্দু এবং 3, 4 বিন্দু দিয়ে অতিক্রম করছে। তার মানে 6, 7 বিন্দু এবং 3, 4 বিন্দু দিয়ে অতিক্রান্ত সরলরেখার সমীকরণ বের করতে বলছে। এটা আমরা এইভাবে করব না, এটা আমরা অপশন টেস্ট করব। সহজ হয়ে হচ্ছে অপশন টেস্ট। মনে রাখবেন, কোন সরল রেখার উপর যে বিন্দু, কোন সরল রেখা যে যে বিন্দু দিয়ে যাবে সেই বিন্দু দিয়ে ওই সরল রেখার সমীকরণ সিদ্ধ হবে। তাইলে এখানে তো যে সরল রেখাগুলো দেওয়া গেছে তার মধ্যে কোন সরল রেখাটা 6, 7 এবং 3, 4 বিন্দু দিয়ে গেছে সেটা বের করতে বলছে না? তাহলে আপনার কাজ হচ্ছে এই 6 হলো এক্স এর মান, 7 হচ্ছে ওয়াই এর মান। আপনার কাজ হচ্ছে এই অপশনের সরল রেখার সমীকরণগুলোতে এই বিন্দুগুলো বসাই দিতে হবে। এই বিন্দুগুলো বসাই দিয়ে যে সমীকরণ সিদ্ধ হবে সেটাই উত্তর। তাহলে প্রথমে 1 নাম্বার সমীকরণে এই 6, 7 বসান।
6 বসান x এর জায়গায়, 7 বসান y এর জায়গায়। তাহলে এখানে 7 বসালে 7, এখানে বসানো হচ্ছে 6 মাইনাস হচ্ছে 1, তাহলে 7 ইকুয়াল টু 5। সিদ্ধ হলো না? সিদ্ধ হওয়া মানে ডান পাশ বাম পাশ সমান হওয়া। তার মানে এই বিন্দু দিয়ে যেহেতু এই সমীকরণ সিদ্ধ হয়নি, সুতরাং এই সমীকরণ এই বিন্দু দিয়ে যায়নি, এটা বাদ। ক্লিয়ার? এবার এই বিন্দুটা এখানে বসান। তাহলে x এর জায়গায় বসাবেন 7, y এর জায়গায় বসাবেন হচ্ছে, সরি x থেকে 7 না, x এর জায়গায় বসাবেন 6, y এর জায়গায় বসাবেন হচ্ছে 7 ইজ ইকুয়াল টু -1। 7 আর 6 হয় 13, 13 ইকুয়াল টু -1। এটা হলো না। 3 নম্বর সমীকরণে বসান। x এর জায়গায় বসানো হচ্ছে 6, y এর জায়গায় বসানো হচ্ছে 7 মাইনাস 1, তাহলে 6 ইজ ইকুয়াল টু 6 মিলে গেছে। যদি প্রথম বিন্দু দিয়ে মিলছে তাহলে মারি দেন না, দ্বিতীয় বিন্দু দিয়েও টেস্ট করতে হবে। তাহলে 3 বসান, x এর জায়গায় বসান 3, y এর জায়গায় বসানো হচ্ছে 4 মাইনাস 1, তাহলে 3 ইকুয়াল টু 3 মিলে গেছে। যেহেতু এই সমীকরণটা এই বিন্দু দিয়েও সিদ্ধ হয়েছে, এই বিন্দু দিয়েও সিদ্ধ হয়েছে, সুতরাং এটাই আমার উত্তর। 4 নম্বর অপশন চেক করার দরকার নাই। এইটা হচ্ছে বেশিবার আসা প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষাতে, যে এরকম একটা বিন্দু দিয়ে বলে যে এই বিন্দু দিয়ে অতিক্রান্ত সরলরেখার সমীকরণ নিচের কোনটি। তাহলে সরলরেখার সমীকরণ বের করা লাগবে না, ওই বিন্দু অপশনে বসাই দেখতে হবে যে ওই বিন্দু দিয়ে কোন সরলরেখার সমীকরণটা সিদ্ধ হয়, যেটা সিদ্ধ হবে সেটাই উত্তর। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। লাস্ট টাইপ হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করা। দেখেন এখানে একটা বিন্দু দেওয়া আছে 2 2, আর এখানে একটা বিন্দু দেওয়া আছে -2 -2। এই একটা বিন্দু, এই একটা বিন্দু। বলছে এই দুই বিন্দুর মধ্যকার দূরত্ব কত, মানে এই ডিসটেন্সটা কত বের করতে বলছে। তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে দূরত্ব d ইকুয়াল টু স্কয়ার রুট অফ, মনে রাখবেন এটাতে x1, এটা x1 y1, এটা কি x2 y2, তাই না? দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব বের করার সূত্র হলো x এর এই x দুইটার বর্গের বিয়োগফল, x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার। ব্যাস, এই সূত্রে ফেলে দিলে হবে। মানে প্রথমে এই দুইজনের x এর মানের বিয়োগ করে বর্গ, এই দুই বিন্দুর y এর মানের বিয়োগ করে বর্গ, মাঝখানে যোগ। মাঝখানে যোগ কিন্তু বিয়োগ না। তাহলে এখন করে ফেলেন x1, এটাকেও x1 y1, শোনেন x1 কোনটা ধরবেন এটা ব্যাপার না, এটাকেও x1 ধরতে পারেন, এটাকেও x1 ধরতে পারেন, আপনার ইচ্ছা, সমস্যা নেই। তাই এটা হলো x1 মাইনাস, সূত্রে মাইনাস y1 এর মান আবার -2, তার উপর স্কয়ার প্লাস y1 মানে 2 মাইনাস y2 মানে আবার -2, তার উপর স্কয়ার। ব্যাস, এবার ক্যালকুলেশন। তো এখানে কি হচ্ছে 2 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 প্লাস 2 তার উপর স্কয়ার প্লাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে 2 প্লাস 2 তার উপর হচ্ছে স্কয়ার। তো এখানে 2 2 4, 4 স্কয়ার 16, 2 2 4, 4 স্কয়ার 16, 16 16 তে কত 32, তাহলে রুট 32, তাহলে উত্তর হচ্ছে রুট 32। এটা উত্তর, বাট অপশনে রুট 32 নাই। তাহলে কি করতে হবে, 32 কে ভাঙতে হবে। 32 কে ভাঙলে লেখা যায় 16 গুণ 2, এই 16 রুট হচ্ছে 4 আর 2 রুট ওখানে থেকে যাবে, তাহলে 4 রুট 2। 3 নাম্বার অপশন, খুবই সিম্পল, জাস্ট সূত্রে বসালেও হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে সূত্র কি, দুইটা বিন্দুর মধ্যকার দূরত্ব বের করার সূত্র হলো এই যে x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার। এই x1 x2 মানে হচ্ছে ওই বিন্দু দুইটার x অক্ষের মান, ভুজের মান। হ্যাঁ, এই যে এটা x1, এটা x2, এটা y1, এটা y2। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এটা করেন তো আপনারা, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝছেন, সূত্র ফেলতে পারছেন কিনা। দেখেন এটা করেন তো। এটা করেন। আগে বলেন ডিস্টেন্স বের করার সূত্র কি। ডিস্টেন্স d ইকুয়াল টু স্কয়ার রুট অফ x1 মাইনাস x2 এর হোল স্কয়ার।
প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার। x1 বলতে 6, x2 বলতে 2, তাহলে 6 মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস y1 বলতে 3, y2 বলতে 2, তাহলে 3 মাইনাস 2 এর হোল স্কয়ার। 6 থেকে 2 গেলে 4, 4 এর উপর স্কয়ার করলে 16 একবারে। 3 থেকে 2 গেলে 1, 1 এর উপর স্কয়ার করলে 1, 16 আর 1 17, তাহলে √17। তাহলে আমাদের উত্তর হচ্ছে √17। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, নেক্সট তো নাই, লাস্ট অঙ্ক 12 নম্বর আমি লিখে দিচ্ছি, আপনারা একটু করবেন। এখানে 12 নম্বরটা একটু নিজেরা করেন, আমি লিখে দিচ্ছি। মূল বিন্দু, আচ্ছা 12 নম্বর লাস্ট অঙ্ক। হ্যাঁ, মূল বিন্দু হতে px, y বিন্দুর দূরত্ব কোনটি? এক নাম্বার অপশন √x² মাইনাস y², 2 নাম্বার অপশন √x² প্লাস y², 3 নাম্বার অপশন √xy, 4 নাম্বার অপশন হচ্ছে √x/y। আচ্ছা, এখানে কি বলছে? মূল বিন্দু, মাথায় রাখবেন মূল বিন্দু মানে 0 0। মূল বিন্দু বলতে 0 0 বিন্দু বোঝায়, এখানে আর একটা বিন্দু বলা নাই। আর একটা হচ্ছে pxy, মানে একটা বিন্দুর নাম p, সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে pxy, মানে এটা হলো x1, এটা হলো y1। আমার কথা কি বুঝছেন? বিন্দুর দূরত্ব কত? মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, মানে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যকার দূরত্ব চাইছে। তাহলে এটা একটা বিন্দু আর ওই xy একটা বিন্দু। দূরত্ব কি? √x1 মাইনাস x2 এর হোল স্কয়ার। আচ্ছা, x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার। এই x1 বলতে 0, তাহলে 0 মাইনাস x2 বলতে x প্লাস y1 বলতে 0 মাইনাস y2 বলতে y। 0 থেকে x বিয়োগ করলে মাইনাস x, মাইনাসের উপর স্কয়ার করলে মাইনাসটা থাকবে না, তার মানে x স্কয়ার প্লাস 0 থেকে y বিয়োগ করলে মাইনাস y, মাইনাস y এর উপর স্কয়ার করলে মাইনাসটা থাকবে না, মানে y স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার তার উপর রুট, বুঝতেন কিনা বলেন? x স্কয়ার প্লাস y স্কয়ার এর বর্গমূল, তাহলে 2 নাম্বার অপশন। ক্লিয়ার? আচ্ছা, তো এর সাথে আমাদের ক্লাস সমাপ্ত হলো। তো আপনাদের সাথে আবার দেখা হবে 47তম BCS এর ক্লাসে। আমরা এর মধ্যে একটু বিরতি নেব, বিরতির মধ্যে আমরা বইটা রেডি করব। বই মানে লেকচার বুক, অর্থাৎ সব চ্যাপ্টারের যতগুলো প্রশ্ন আমি পড়াই, মানে সোজা কথা এই লেকচার বুকের বাইরে যেন আপনাকে কিছু না পড়তে হয়। ক্লাস দেখবেন আর ওই বই দেখে প্র্যাকটিস করবেন, তাহলেই হবে, এর বাইরে কিছু পড়তে হবে না। ঠিক আছে? তো আমাদের ক্লাস শুরু হবে জুনের 1 তারিখ থেকে। জুনের 1 তারিখ থেকে এর মধ্যে একটু প্রচারণা চলবে, নতুন ব্যাচের ভর্তি নিব। তো আপনাদের যদি কারো পরিচিত যদি লোকজন থাকে যারা কোর্স করতে চায়, যদি মনে হয় যে না এই কোর্সটা মানুষের জন্য উপকারী, বা আপনারা যদি আমার কাছ থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার জন্য এই কাজটুকু করেন যদি সম্ভব হয়। জোরাজোরি কাউকে করছি না, তাহলে পরিচিত যারা আছে তাদেরকে বলিয়েন যে এখানে একটা ভালো কোর্স আছে, চাইলে করতে পারো। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। আচ্ছা, মিস আমিও করব সবাইকে, অবশ্যই মিস করব, কিন্তু 1 মাস পরে তো আবার দেখা হচ্ছে, সমস্যা নেই, আবার দেখা হবে। আর কোনো সমস্যা থাকলে ইনবক্সে জানাবেন, সমস্যা নেই। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।